আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি লেফটেন্যান্ট তাজনিমের হত্যাকাণ্ডের ব্যাপারে আমার প্রথম পর্বে একটা এপিসোড করেছিলাম। সেখানে আমি আমার একজন সাবেক সেনা সদস্য হিসেবে ওই অপারেশন এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন অসঙ্গতি এবং বেশ কিছু প্রশ্নের অবতারণা আমি করেছিলাম। আশা করি আপনারা আমার সেই এপিসোডটা শুনেছেন। শুনে না থাকলে অনুগ্রহ করে শুনে নেবেন। আমি আজকে সেই হত্যাকাণ্ডেরই আরও কিছু তথ্যসহ আরও কিছু অসঙ্গতি এবং যেগুলো আমার জিজ্ঞাসা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জানি যে 6 জনকে অ্যাপ্রিহেন্ড করেছে এবং সেই 6 জন দুর্বৃত্ত যারা হত্যার সাথে সরাসরি জড়িত ছিল বা জড়িত থাকার সন্দেহে তাদেরকে অ্যারেস্ট করেছে, তারা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আছেন। কিন্তু আমার কাছে একটা জিনিস এখনও ঠিক পরিষ্কার না যে মিলিটারি অস্ত্র উদ্ধারের মতো এরকম একটা অপারেশনে যাওয়ার যখন গিয়েছিল, যেই পরিকল্পনা করেছিল, সেখানে মাত্র 30 রাউন্ড লাইভ অ্যামুনেশন কেন প্ল্যান করেছিল? অ্যান্ড দ্যাট টু, ওই 30 রাউন্ড অ্যামুনেশন শুধুমাত্র অপারেশন কমান্ডার মেজর উজ্জ্বল তার কাছে ছিল। অন্য অপারেশনের অন্য কোনো সদস্যের কাছে কোনো লাইভ অ্যামুনেশন ছিল না। অর্থাৎ প্রয়োজনের সময় তারা যে ফায়ার করবে, শত্রুকে এঙ্গেজ করবে কিংবা নিজস্ব পেট্রোল সদস্যদেরকে উদ্ধার করবে, তার কোনো ধরনের প্রস্তুতি কিংবা প্ল্যান ছিল না। এবং এই 30 রাউন্ড অ্যামুনেশন অপারেশন কমান্ডার হিসেবে মেজর উজ্জ্বল তার কাছে রেখেছে। এবং অত্যন্ত সারপ্রাইজিং বিষয় হচ্ছে, যখন তারা অপারেশনের জন্য টার্গেটের অর্থাৎ ঘরের বাড়ির যে পেছন দিক থেকে তারা অগ্রসর হচ্ছিল, আমরা যতটুকু জেনেছি, সেখানে তখনই দুর্বৃত্তরা ফায়ার ওপেন করে সেনাবাহিনীর উপরে এবং এক পর্যায়ে গুলি এসে লাগে লেফটেন্যান্ট তানজিমের গলায়। যদিও তারা বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, বাট গলার অংশে এসে গুলি লাগে। যখন ফায়ার ওপেন হয় শত্রুর পক্ষ থেকে, তখনও অপারেশন কমান্ডার মেজর উজ্জ্বল কোনো পাল্টা ফায়ার ওপেন করেননি। অন্য কেউ তো ফায়ার করার প্রশ্নই আসে না, কারণ কারোর কাছে কোনো অ্যামুনেশন ছিল না। বাট মেজর উজ্জ্বলের কাছে তো অ্যামুনেশন ছিল, তিনি তো ফায়ার করতে পারতেন। তিনি ফায়ার করলে হয়তো বা আমরা জানি না, হয়তো পরিস্থিতি অন্যরকমও হতে পারত। এবং যখনই লেফটেন্যান্ট তানজিমের গলায় গুলি লাগে এবং তখনই নাকি 3 জন দুর্বৃত্ত এসে লেফটেন্যান্ট তানজিমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অন্ধকার থাকার কারণে তেমন অন্য সদস্যরা অপারেশনের বা পেট্রোল দলের তারা কেউ একজনকে দেখতে পাচ্ছিল না। তারা অন্ধকারের ভিতরেও একজনকে ধরতে সমর্থ হয়, বাট বাকি 2 জন দুর্বৃত্ত বা ডাকাত তারা লেফটেন্যান্ট তানজিমকে একটু দূরে নিয়ে যায়, জঙ্গল বা একটা পাশে নিয়ে যায়, দৃষ্টির অগোচরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ঘাড়ে, চোখে এবং হাতে। পরবর্তীতে যখন লেফটেন্যান্ট তানজিমকে তার অপারেশন দলের অন্য সদস্যরা যখন ঘটনার শেষে এক পর্যায়ে যখন তাকে খোঁজাখুঁজি করে পায়, ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মোটামুটি তারাও বুঝেছিল যে লেফটেন্যান্ট তানজিম প্রায় তখনই মারা গিয়েছেন অ্যাকচুয়ালি। তো এই যে প্রথম প্রশ্ন ছিল 30 রাউন্ড অ্যামুনেশন মাত্র কেন নিয়ে গিয়েছিল? দ্যাট শুধুমাত্র মেজর উজ্জ্বলের কাছে কেন ছিল? অন্য সদস্যরা তাহলে অ্যামুনেশন ছাড়াই অপারেশনে গেল? তারা যে হাতিয়ারটা ক্যারি করছিল, এটা তো তাহলে শুধুমাত্র তাদের জন্য একটা লাঠির মতো। অস্ত্র না থেকে লাঠি থাকলেও হয়তো বা একটু ভালো হতো, 2-4টা আঘাত করা যেত। তার উপরে যখন ফায়ার ওপেন হলো, মেজর উজ্জ্বল কোনো ফায়ার ওপেন করলেন না। যখন লেফটেন্যান্ট তানজিমের উপরে আক্রমণ করলো 3 জন সদস্য বা অন্যান্য সদস্যরা, কিন্তু তাকে উদ্ধারের জন্য কিংবা তারা কত দূরত্বে ছিলেন কিংবা কেন তাকে আলাদা করে ফেলতে হলো, কেন তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এবং তাদের সাথে কিন্তু অপারেশনের জন্য যেই সরঞ্জামাদি থাকার কথা, টর্চ লাইট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনের সময়, এই ধরনের জিনিসপত্রগুলো তাদের মধ্যে কিন্তু ছিল না, কারণ তারা নাকি দেখছিল না। এবং তানজিমকে কখন কোন দিকে 2 জন নিয়ে গেল কেউ নাকি দেখতেই পারেনি।
সো এবং এখানে একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমি একজন সেনা অফিসার হিসেবে, প্রাক্তন সেনা অফিসার এবং ইনফ্যান্ট্রি অফিসার, আমি এরকম অনেক অপারেশনে পার্বত্য চট্টগ্রামে আমি জয়েন করেছি, নেতৃত্ব দিয়েছি। সেগুলো কোনো এক সময় বলবো। তো তার ধারণা থেকে বলতে পারি যে এই অপারেশনটা যারাই পরিকল্পনা করেছে, কমান্ড এশেলন, তারা, আমি শতভাগ নিশ্চিত তারা একটা সেফ গেম খেলেছে। সেফ গেমটা হচ্ছে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে একটা অপারেশনে পেট্রোল দলকে বা অপারেশন দলকে পাঠানোর মতো একটা রিস্ক তারা নেয়নি। অর্থাৎ তারা চেয়েছে যে অ্যামুনিশন যদি তাদের সাথে দেই, অনেকে আছে ইয়াং সোলজার, ইয়াং অফিসার, কোনো কারণে যদি অ্যামুনিশনে মিসফায়ার হয় বা ফায়ার হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, নিজস্ব হোক শত্রুর হোক, তাহলে যদি কোনো একটা ইনসিডেন্ট হয়, এটা তাদের ক্যারিয়ারের উপরে আঘাত আনতে পারে। তারা তাদের ক্যারিয়ারটাকে ক্লিন রাখার জন্য, কোনো ধরনের সিচুয়েশন বা কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয়, এটার জন্য তারা সেফ গেম খেলেছে। খুবই হালকাভাবে অপারেশনটাকে নিয়েছে, পরিকল্পনাটা খুব হালকাভাবে নিয়েছে। জাস্ট ইনফরমেশন ভিত্তিতে যাও, দেখো কি হয়, কিছু হবে না, এরকম একটা ভাব নিয়ে গিয়েছে। প্রস্তুতি দেখে অনেকটা এরকমটাই মনে হচ্ছে। সো আমি মনে করব যে এখানে কমান্ড এশেলনের একটা সেফ গেম, তাদের ক্যারিয়ারটাকে ক্লিন রাখার জন্য, কোনো ইনসিডেন্ট হলে যাতে তাদের ক্যারিয়ারটা যাতে কোনো প্রকার হ্যাম্পার না হয়, এই জিনিসটাকে তারা মাথায় রেখে এই ধরনের খুব হালকাভাবে একটা অবহেলার মতো করে এই অপারেশন প্ল্যানটা করেছিল, যেটা আমি মনে করি অত্যন্ত ভয়ঙ্কর। এটা একজন সেনা সদস্য হিসেবে এটা আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আমি আশা করব বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তার নিজস্ব তদন্ত আদালত গঠন করবেন এবং সেখানে এই বিষয়গুলো অবশ্যই উঠে আসবে। এবং যারাই এটার সাথে জড়িত, যারা এটা পরিকল্পনা থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত কেন, কী জন্য হয়নি, এই জিনিসগুলো যদি বের করা হয় এবং তার জন্য যদি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমি মনে করব যে ভবিষ্যতে এই ধরনের অপারেশনগুলোর ক্ষেত্রে কিংবা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া থেকে আমরা নিজেদেরকে রোধ করতে পারবো। আমরা এরকম তরুণ অফিসারদেরকে কিংবা কোনো পর্যায়ে কোনো সেনা সদস্যকে আমরা এভাবে অকালে হারাতে চাই না। সব ভালো থাকবেন, দেখা হবে আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ আপনাদেরকে।